আজকে আমার আলোচ্য বিষয় হলো প্রত্যক্ষের শ্রেণীবিভাগ। বিভিন্নভাবেই প্রত্যক্ষের শ্রেণীবিভাগ সম্ভব। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্পর্ক যেভাবে হয় তার ভিত্তিতে ন্যায় দর্শনে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে লৌকিক এবং আরেকটি হচ্ছে অলৌকিক। লৌকিক প্রত্যক্ষ আবার দু প্রকারে বিভক্ত। কি কি? বাহ্য এবং আন্তর বা মানস প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার। কি কি? সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ। আবার লৌকিক প্রত্যক্ষের স্তর বা ধরন অনুযায়ী লৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নির্বিকল্প, সবিকল্প এবং প্রত্যভিজ্ঞা। আমরা প্রথমেই যাব লৌকিক প্রত্যক্ষ কি, আগে জানবো, তারপরে জানবো অলৌকিক প্রত্যক্ষ কি। প্রথমেই লৌকিক প্রত্যক্ষ কি আমরা জানি। যে প্রত্যক্ষে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের লৌকিক বা স্বাভাবিক সন্নিকর্ষ ঘটে তাকে লৌকিক প্রত্যক্ষ বলে। লৌকিক প্রত্যক্ষ দু রকমের, এক হচ্ছে বাহ্য ও দুই হচ্ছে আন্তর। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগজনিত যে জ্ঞান তাকে বলে বাহ্য প্রত্যক্ষ। অন্তরিন্দ্রিয় মনের সঙ্গে চিন্তন, অনুভূতি এবং ইচ্ছা প্রভৃতি মানসিক প্রক্রিয়ার সংযোগজনিত যে জ্ঞান তাকে কি বলে? মানস প্রত্যক্ষ। দেখো, এই প্রসঙ্গে উল্লেখ করতেই হয় যে নৈয়ায়িকদের মতে মন হচ্ছে একটা ইন্দ্রিয়। লৌকিক প্রত্যক্ষ সব মিলে আবার 6 প্রকার। কি কি? চাক্ষুষ, শ্রৌত্র, ঘ্রাণজ, রাসন, স্পর্শন এবং মানস। আমরা প্রথমেই জানবো চাক্ষুষ প্রত্যক্ষ কি, চাক্ষুষ লৌকিক প্রত্যক্ষ কি। অর্থাৎ চাক্ষুষ লৌকিক প্রত্যক্ষ হলো যা চক্ষু দ্বারা প্রত্যক্ষ করা হয়, আর শ্রৌত্র হচ্ছে যা শ্রুতি বা কর্ণের দ্বারা প্রত্যক্ষ করা হয়, আর ঘ্রাণজ হচ্ছে যা ঘ্রাণ বা নাসিকা দ্বারা প্রত্যক্ষ করা হয়। রাসন প্রত্যক্ষ কি? যা রসনা বা জিহ্বা দ্বারা প্রত্যক্ষ করা হয়। এবারে যাই স্পর্শন। স্পর্শন প্রত্যক্ষ কি? যা ত্বক দ্বারা প্রত্যক্ষ করা হয়। এবং মানস প্রত্যক্ষ হলো যা মন দ্বারা প্রত্যক্ষ করা হয়। এই প্রসঙ্গে একথা উল্লেখযোগ্য যে পাশ্চাত্য দার্শনিকদের মতে জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টা, আর কিন্তু নৈয়ায়িক মতে, অর্থাৎ নৈয়ায়িক, বৈশেষিক, মীমাংসক এবং জৈন প্রমুখ ভারতীয় দার্শনিকদের মতে জ্ঞানেন্দ্রিয় হলো 6টা, 5টা বাহ্য ইন্দ্রিয় এবং একটা অন্তরিন্দ্রিয়। তাহলে আমরা কি দেখলাম? যে পাশ্চাত্য দার্শনিকেরা 5টা জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছেন, কিন্তু নৈয়ায়িক, বৈশেষিক, মীমাংসক এবং জৈন প্রমুখ ভারতীয় দার্শনিকেরা তারা বলেছেন 6টা জ্ঞানেন্দ্রিয়। 6টার মধ্যে 5টাই হচ্ছে বাহ্য ইন্দ্রিয় এবং একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। এখানে নৈয়ায়িকরা বিশ্বাস করে যে 5টা বাহ্য ইন্দ্রিয় 5টা ভূত বা জড় উপাদানের দ্বারা গঠিত। যে বাহ্য ইন্দ্রিয় প্রাকৃতিক জগতের যে উপাদানের গুণ প্রত্যক্ষ করে সেই উপাদানের দ্বারাই সেই ইন্দ্রিয় গঠিত। সদৃশ বস্তুর দ্বারাই সদৃশ বস্তুর জ্ঞান লাভ করা যায়, আমরা জানি। এই বিশ্বাসই এই মতের ভিত্তি, অর্থাৎ নৈয়ায়িকের এই মতের ভিত্তি। কিভাবে? যেমন ধরো চক্ষু। চক্ষু তেজস নামক ভূতের দ্বারা গঠিত। আর তেজসের ধর্ম কি? তেজসের ধর্ম হলো রূপ বা বর্ণ। সেই কারণেই চক্ষু বর্ণ বা রূপ প্রত্যক্ষ করে। এবার জানবো কর্ণ। কর্ণ অর্থাৎ যা শ্রবণেন্দ্রিয়। শ্রবণেন্দ্রিয় বা কর্ণ বোমের দ্বারা গঠিত। বোমের ধর্ম কি? বোমের ধর্ম হলো শব্দ। সেই কারণেই কর্ণ শব্দ প্রত্যক্ষ করে। এবারে যাই নাসিকা। নাসিকা অর্থাৎ যা ঘ্রাণেন্দ্রিয়। নাসিকা ক্ষিতির দ্বারা গঠিত বলে ক্ষিতির নিজস্ব ধর্ম কি? গন্ধ। গন্ধকে আঘ্রাণ করতে পারে। আর জিহ্বা অপের দ্বারা গঠিত বলে জিহ্বার মাধ্যমে অপের বিশেষ গুণ, সেটা কি? রস। রস অনুভূত হয়। আর ত্বক, যা কিনা স্পর্শেন্দ্রিয়, মরুতের দ্বারা গঠিত। মরুতের ধর্ম কি? মরুতের ধর্ম হলো স্পর্শ। এই কারণেই ত্বকের দ্বারা আমরা স্পর্শন প্রত্যক্ষ আমাদের সম্ভব হয়। মন অন্তরিন্দ্রিয় এবং মন ভূত বা জড় উপাদানের দ্বারা গঠিত নয়। তাহলে মন আত্মার ধর্মগুলো, অর্থাৎ সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, এগুলোকে প্রত্যক্ষ করে। বাহ্যেন্দ্রিয়ের সঙ্গে মনের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেটা কি? বাহ্যেন্দ্রিয়ের প্রত্যেকটি ইন্দ্রিয়
একটি মাত্র গুণেরই প্রত্যক্ষ করতে পারে। যেমন ধরো, শ্রবণেন্দ্রিয় কর্ণ শুধুমাত্র শ্রবণ করতে পারে, সে কি আঘ্রাণ নিতে পারে? না, আঘ্রাণ নিতে পারে না। কিন্তু মনের ক্ষেত্রে এরকম কোনো সীমা নির্ধারিত নেই। মন হলো বাহ্য ইন্দ্রিয়গুলির পরিচালক এবং মনের প্রধান কাজ হলো সকল প্রকার জ্ঞানকে যথাযথভাবে সুবিন্যস্ত করা। তাহলে আমরা প্রথমেই জানলাম লৌকিক প্রত্যক্ষ সম্পর্কে। আমরা চলে যাই অলৌকিক প্রত্যক্ষে। অলৌকিক প্রত্যক্ষ কি? অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অলৌকিক সন্নিকর্ষ ঘটে। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যেমন সাক্ষাৎ সংযোগ ঘটে, অলৌকিক প্রত্যক্ষে তেমন কোনো সাক্ষাৎ সংযোগ ঘটে না। এই অলৌকিক প্রত্যক্ষ 3 রকমের। এক হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, 2 জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং 3 যোগজ প্রত্যক্ষ। আমরা এই 3 রকম অলৌকিক প্রত্যক্ষের মধ্যে আজকে শুধু জানবো সামান্য লক্ষণ প্রত্যক্ষ কি। সামান্য লক্ষণ প্রত্যক্ষ কি? কোনো ব্যক্তিতে কোনো সামান্য ধর্মের প্রত্যক্ষের ভিত্তিতে সেই জাতির অন্তর্গত সমস্ত ব্যক্তির প্রত্যক্ষকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলা হয়। দেখো, এখানে একটা প্রশ্ন ওঠে, কি সামান্য ধর্ম বা জাতি ধর্ম তাহলে কাকে বলে? যে গুণ বা ধর্ম কোনো একটি জাতির অন্তর্ভুক্ত প্রত্যেকের মধ্যেই বিদ্যমান এবং যে গুণ বা ধর্মের অধিকারী হওয়ার জন্য বিশেষ একটা জাতিকে অন্য জাতি থেকে আলাদা করা সম্ভব হয়, তাকেই বলা হয় সামান্য ধর্ম। এখানে উদাহরণ দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হতে পারি আমরা। কিভাবে? যেমন ধরো, গোত্র হলো গরু জাতির সামান্য ধর্ম, অশ্বত্থ হলো অশ্ব জাতির সামান্য ধর্ম, মনুষ্যত্ব হলো মানুষ জাতির সামান্য ধর্ম। যখন আমরা কোনো মানুষকে প্রত্যক্ষ করে বলি এই মানুষটি হয় রাম, তখন রামকে মানুষ জাতির অন্তর্গত বলে মনে করি। একটি মানুষকে মানুষ জাতির অন্তর্গত বলে জানা মানেই ওই বিশেষ মানুষটি ছাড়াও অন্যান্য সকল মানুষকে জানা হয়। কারণ কি? কারণ নৈয়ায়িকদের মতে যখন আমরা একটা বিশেষ মানুষ প্রত্যক্ষ করি তখন মনুষ্যত্ব নামক সামান্য ধর্মটিও প্রত্যক্ষ করি। ব্যক্তিকে প্রত্যক্ষ করার সময় সেই ব্যক্তির সামান্য বা জাতিরও প্রত্যক্ষ হয়ে থাকে এবং জাতির প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে অতীত, বর্তমান ও অনাগত সকল ব্যক্তির প্রত্যক্ষ হয়ে থাকে। মনুষ্যত্বের মাধ্যমে সকল মানুষকে প্রত্যক্ষ করাই হলো তাহলে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, কারণ মনুষ্যত্ব হলো সামান্য লক্ষণ। তাহলে সামান্য লক্ষণ হলো অলৌকিক প্রত্যক্ষ। কারণটা কি? কারণ হলো লৌকিক প্রত্যক্ষে যেমন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের লৌকিক সংযোগ ঘটে, এখানে মনুষ্যত্ব নামক সামান্য ধর্মকে লৌকিক কোনো ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা যায় না। মনুষ্যত্ব ধর্মের মাধ্যমে অলৌকিকভাবে সকল মানুষকে প্রত্যক্ষ করা হয়। এখানে কোনো কোনো সমালোচক সামান্য লক্ষণ প্রত্যক্ষ সত্যিই কোনো প্রত্যক্ষ কিনা সেই সম্পর্কে আবার সংশয় প্রকাশ করে। তারা কি বলেন? তারা বলেন সামান্য লক্ষণ প্রত্যক্ষকে স্বীকার করে নিলে সর্বজ্ঞ হওয়ার সম্ভাবনাকে স্বীকার করে নিতে হয়। যদি জাতির অন্তর্গত কোনো ব্যক্তিকে প্রত্যক্ষ করলেই জাতির অন্তর্গত সকল বস্তুর প্রত্যক্ষ করা হয়, তবে জ্ঞেয় জাতির অন্তর্গত কোনো কিছু প্রত্যক্ষ করলেই তো সমস্ত প্রত্যক্ষ করা হবে। এটা তাদের বক্তব্য, সমালোচক যারা সামান্য লক্ষণ প্রত্যক্ষ সম্পর্কে সমালোচনা করেছেন প্রত্যক্ষকে। তাহলে এই যে বক্তব্য, এটা কি গ্রহণযোগ্য এই সমালোচকদের বক্তব্য? এর উত্তরে নৈয়ায়িকরা বলেন যে সামান্য লক্ষণ প্রত্যক্ষের সময় যখন একটা ব্যক্তি যা কিনা জাতির অন্তর্গত সেই একটা ব্যক্তির লৌকিক প্রত্যক্ষের মাধ্যমে ওই ব্যক্তিটির সামান্য ধর্মের অলৌকিক প্রত্যক্ষ হয়, তখন ওই জাতির অন্তর্গত সকল ব্যক্তির বিশেষ বিশেষ গুণগুলো বা ধর্মগুলো কখনোই সামান্য লক্ষণ প্রত্যক্ষে প্রতিভাত হয় না। অর্থাৎ আমরা এটাকে একটু সহজ করে যদি বলি, এটাই দাঁড়ায় যে সামান্য লক্ষণ প্রত্যক্ষের সময় আমরা কোনো জাতির অন্তর্গত একটা বিশেষ ব্যক্তির সামান্য ধর্ম ও বিশেষ ধর্ম উভয়ই জানি, কিন্তু ওই জাতির অন্তর্গত অন্যান্য সকল ব্যক্তির শুধুমাত্র সামান্য ধর্ম জানি, বিশেষ ধর্ম কিন্তু জানতে পারি না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমাদের সর্বজ্ঞ হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ যখন জ্ঞেয় বস্তুর সামান্য ধর্মের প্রত্যক্ষ জ্ঞান হয় তখন সকল জ্ঞেয় বস্তুর বিশেষ বিশেষ গুণের জ্ঞান লাভের সম্ভাবনা থাকে না।
কাজেই সর্বজ্ঞ যেমন সকল বিষয়ের বিশদ জ্ঞানের অধিকারী হন, আমরা কেউই সেরকম সকল বিষয়ের বিশদ জ্ঞান লাভ করতে সক্ষম নই। আবারও বলছি তাহলে, কাজে কি দেখলাম? যে সর্বজ্ঞ যেমন সকল বিষয়ের বিশদ জ্ঞানের অধিকারী হন, আমরা কেউই সেরকম সকল বিষয়ের বিশদ জ্ঞান লাভ করতে সক্ষম হই না। আজ এই পর্যন্তই থাক।